কেমিস্ট্রি ওয়ান নিয়ে আলোচনা করতেছি, পর্যায় সারণী রিলেটেড আরেকটি প্রশ্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখনকার যে প্রশ্ন সেটা হচ্ছে কপার, আয়রন, আর একটা ছিল আমাদের এখানে যেটা দেওয়া আছে জ্যানন এর ইলেকট্রন বিন্যাস লেখ এবং পর্যায় সারণীতে এদের যে অবস্থান সেটা নির্ণয় করো, অর্থাৎ কপার, আয়রন এবং জ্যাননের পর্যায় নাম্বার কত এবং এদের গ্রুপ নাম্বার কত, এগুলো নিয়ে এখন আলোচনা করব। সবাই খেয়াল করুন। প্রথমত আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখব। এখানে যেটা দেওয়া আছে কপার, আমরা জানি কপারের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 29। তো এদের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস করি সবাই আশা করি জানেন। তো আমরা প্রথমত যেটা শুরু করতেছি ইলেকট্রন বিন্যাস কপারের 1s2 2s2, তারপর হচ্ছে 2p6 3s2 3p6 3d একটু গ্যাপ রাখি, কারণ ইলেকট্রন প্রথমে 4s এ প্রবেশ করবে। 4s2 ইলেকট্রন কেন 4s এ প্রবেশ করবে আশা করি এগুলো জানেন আপনারা। তারপরেও একটু বলে দিই, এটা হচ্ছে এই যে এই নীতি আর কি, n+l এর যে নীতি সেটা আমরা জানি। n+n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে আমরা জানি 4 আর l এর মান হচ্ছে এখানে 0, মানে হচ্ছে 4n+l। তাহলে 4s এর ক্ষেত্রে এর মান পাচ্ছি 4 এবং 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 এবং l এর মান হচ্ছে আমরা d এর ক্ষেত্রে জানি হচ্ছে 2, এখানে হচ্ছে 5। তো এখানে বেশি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর মানে 4 এ প্রবেশ করবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে আর কি। তো এই কারণে ইলেকট্রন প্রথমে 4s এ প্রবেশ করছে এবং এখানে যদি আমরা হিসাব করি তাহলে 6 12 14 16 18 20টা ইলেকট্রন হয়েছে, আরও 9টা লাগবে, সুতরাং এখানে আমরা 9 লিখব। বাট এটা সম্পূর্ণ ভুল। এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা একটু সম্পূর্ণ ভুল, এটা আমাদের একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। কপারের আরেকটা আগের ক্লাসে দেখেছিলাম ক্রোমিয়াম, এখন দেখাচ্ছি কপার। তো এটার ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1, 3d হবে আমাদের এখানে হচ্ছে 19 আর হচ্ছে 10 29, আমাদের মেলাতে হবে। কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। কেন এটা আগেও বলছি, আবার বলতেছি, সমশক্তি সম্পূর্ণ, আমাদের এই লাইনটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিতি লাভ করে বা অধিক স্থিতিশীলতা লাভ করে। সেটার জন্য দেখেন এখানে 4s2 এবং 3d যখন 9 ছিল সেটা কিন্তু অর্ধপূর্ণ ছিল না এবং পরিপূর্ণ ছিল না। এখন কিন্তু 3d 10 এটা কিন্তু পরিপূর্ণ। আমরা জানি যে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকে 10টি এবং এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। সুতরাং আমাদের দুইভাবে মিলাতে হবে, হয় ডি অরবিটালে আমরা যদি 5টা মিলাতে পারি কিংবা 10টা, অথবা এস অরবিটালে যদি 2টি ইলেকট্রন কিংবা 1টি ইলেকট্রন থাকে। যখন ডি অরবিটালে 10টি অথবা এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকে তখন এটাকে বলা হয় পরিপূর্ণ। আর যখন ডি অরবিটালে 5টি এবং এস অরবিটালে 1টি থাকে তখন সেটাকে বলা হয় অর্ধপরিপূর্ণ। হ্যাঁ, তো অর্ধপরিপূর্ণ বা পরিপূর্ণ যেগুলা সেই সময় অধিক সুস্থিতি লাভ করে আর কি, স্থিতিশীলতা। সেটার জন্য আমরা যদি 3d 10 লিখি তাহলে এটা পরিপূর্ণ হয়ে গেছে আর এটা হচ্ছে অর্ধপূর্ণ। তো আমরা এই কারণে কপার ব্যতিক্রম ইলেকট্রন যে বিন্যাস সেটা দেয়, ঠিক আছে। তো কপারেটর একটু ব্যতিক্রম ছিল। এখন আমরা আয়রনের দিকে যাচ্ছি। তো এখানে শুধু আয়রন নাই, এখানে হচ্ছে আয়রন Fe2+। একটু খেয়াল করুন, এখানে শুধুমাত্র আয়রন নয়, এখানে আয়ন আছে, চার্জ আছে, Fe2+26। তো এটার ইলেকট্রন বিন্যাস। তো এখন Fe2+ যেহেতু, অর্থাৎ আয়রন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা 26, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা 26, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু সে 2টা ছেড়ে দিয়েছে, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 26 - 2 মানে হচ্ছে 24। সুতরাং 24 যে ইলেকট্রন বিন্যাসটা ছিল সেটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। সুতরাং Fe2 আমরা যখন 2+ করব তখন আমরা ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা লিখবো, অর্থাৎ 24 আমাদের মিলাতে হবে। পূর্ববর্তী ক্লাসে এই ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। আবার সবাই দেখুন, খেয়াল করুন। 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s। তো 4s2 হওয়ার কথা, এখানে আমাদের যেটা হবে 4s1 এবং 3d5 সেম কথা, অর্ধপূর্ণ। আর এই যে 3d5 এর ক্ষেত্রে এটা অর্ধপূর্ণ হয়েছে। পূর্ববর্তী ক্লাসে ব্যাখ্যা দিচ্ছি বা একটু আগে যেটা বলছি, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সেটা অধিক স্থিতিশীল হয়। এই কারণে কপার এবং আরেকটা ছিল আমাদের ক্রোমিয়াম, এই দুইটা ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় আর কি, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়।
তো আমাদের আরেকটা মিলাতে হবে, সেটা হচ্ছে জ্যানন। সো জ্যাননের ইলেকট্রন বিন্যাসটা সবাই খেয়াল করুন। জ্যাননের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 54, রাইট। জ্যাননের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 54। আমাদের 54 মিলাতে হবে এখন। তো সেমভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। এতটুকু পর্যন্ত আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে 30 হয়েছে। আমাদের 54 পর্যন্ত মিলাতে হবে। 4s2, 4p6, 3d10, সরি 4, আমরা 4, এটা হচ্ছে 4s2, 4p6, 4d10, এরপরে হচ্ছে 4f আমরা লিখে রাখি, সমস্যা নেই, 5s2। এতটুকু পর্যন্ত আমরা যদি হিসাব করি তাহলে 5s2 আর হচ্ছে 5p6, ওকে, তাহলে হয়ে যাবে 54টা হয়ে যাবে। এবার খেয়াল করুন এতটুকু পর্যন্ত 30 হয়েছে, হ্যাঁ, 4s2 পর্যন্ত 30, আর এখানে হচ্ছে 36, আর 10 হচ্ছে 46, 46 আর 2 হচ্ছে 48, 48 আর 6 হচ্ছে 54, ঠিক আছে, আমাদের 54 মিলছে। 4 ইলেকট্রন প্রথমে 5s-এ প্রবেশ করবে, এরপরে 5p-তে প্রবেশ করবে, এরপরে গিয়ে 4f-এ প্রবেশ করবে। বাট এখানে আর কোনো ইলেকট্রন নাই, এই কারণে 4f-এ কোনো ইলেকট্রন প্রবেশ করেনি। কেন 4f-এ সবার লাস্টে ইলেকট্রন প্রবেশ করবে সেটার কারণে আমি আগেও বলছি, আবার দেখেন সবাই, আমরা n+l এর যে নীতি সেটা আশা করি সবার জানা আছে, n+l এর নীতি। তো n এর মান হচ্ছে এই যে এগুলো 4, 5, 5 এগুলা, আর s এর মান হচ্ছে, অর্থাৎ l অরবিটালের যে মানগুলো, s এর ক্ষেত্রে সেটা হচ্ছে 0, p এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1, d এর ক্ষেত্রে হচ্ছে 2, এবং f এর ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে 3। তো 5s-এ প্রথম ইলেকট্রন প্রবেশ করছে, তার কারণ হচ্ছে 5s এর ক্ষেত্রে যে n+l এর মান, n এর মান হচ্ছে 5 আর l এর মান হচ্ছে মানে s আর কি, মানে 0। তো সেখানে হচ্ছে আমরা পাচ্ছি 5। 5p এর ক্ষেত্রে 5+p এর মান হচ্ছে 1, তো সেখানে হচ্ছে 6, এবং 4f এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি 4+f এর মান হচ্ছে 3, তো এখানে হচ্ছে 7। সুতরাং ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিস্তর যেটা, অর্থাৎ 5s-এ প্রবেশ করবে, এরপরে 5p-তে, এবং সবার লাস্টে গিয়ে 4f-এ প্রবেশ করবে। এই কারণে 4f 0 আর কি। সো এটা লেখার কোনো দরকার নাই। সুতরাং এটাই হচ্ছে আমাদের জ্যাননের ইলেকট্রন বিন্যাস। ওকে, আমাদের প্রথম অংশ শেষ। আমরা যেটা লিখছিলাম যে কপার Fe2+ এবং জ্যানন যেটা, তার ইলেকট্রন বিন্যাস। এবার আসি পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো, গ্রুপ। তো এখানে আমরা দেখব যে সর্বোচ্চ যে অরবিট কত, এখানে হচ্ছে 4, সুতরাং কপারের পর্যায় হচ্ছে 4। একইভাবে আয়রন দেখতেছি সর্বোচ্চ অরবিট হচ্ছে 4, এবং আয়রনের যে পর্যায় নাম্বার সেটা হচ্ছে 4, এবং জ্যাননের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5, সুতরাং জ্যাননের যে পর্যায় নাম্বার সেটা হচ্ছে 5। এবার আসি গ্রুপ কীভাবে নির্ণয় করে, আমরা আগের লেকচারও দেখছি যে s অরবিটালের পূর্বে যদি d থাকে তাহলে d এর যে ইলেকট্রন এবং s এর যে ইলেকট্রন দুইটা আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমরা দেখতেছি s এর পূর্বে এখানে d আছে, s অরবিটালের পূর্বে, সুতরাং 10 যোগ 1, সুতরাং আমরা পাচ্ছি 11। ওকে, তাহলে কপারের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 11। এবং আয়রনে আমরা দেখতেছি s আছে, এবং s পূর্বে এটার মধ্যেও সেম অবস্থা, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি d আছে। তো এখানে যে ইলেকট্রন বিন্যাস সেটা অনুযায়ী এখানে আমরা যেটা পাচ্ছি Fe2+, এখানে হচ্ছে আমাদের Fe2+, এটা হচ্ছে এর যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 6। কিন্তু আয়রন যদি হতো, আয়রন তখন এদের যে ইলেকট্রন তখন সেটা হতো আমাদের 4s2, 6। শুধুমাত্র যদি আয়রন হতো তাহলে তার যে গ্রুপ নাম্বার সেটা আমরা পেতাম 8, বাট এখানে আমাদের যে গ্রুপ নাম্বার এই Fe2+, সেটা অনুযায়ী এর অবস্থান হচ্ছে 6। শুধুমাত্র আয়রন যদি হয় তাহলে সেক্ষেত্রে তার গ্রুপ নাম্বার হচ্ছে 8। আর জ্যানন যেটা, সেখানে আমরা যদি যেটা বলছিলাম সর্বোচ্চ অরবিটে যদি s এবং p থাকে, s এবং p থাকে, তাহলে s এবং p এর সাথে s এবং p এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। ওকে, তাহলে s হচ্ছে 2 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 6,
আর 2 + 6 আর আমাদের 10 যোগ করতে হয়, তাহলে হচ্ছে আমাদের 18। হ্যাঁ, তাহলে জ্যাননের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 18। তো আমরা কী পেলাম? কপার 29, এটার আমরা পেলাম কপার 29 এর পর্যায় নাম্বার যদি হিসাব করি পর্যায়, আর এদিকে হচ্ছে গ্রুপ কপার, আর এদিকে শুধুমাত্র আয়রন আমরা লিখবো, আমরা আয়রন প্লাস লিখবো না। আর একটা ছিল আমাদের জ্যানন, এটা হচ্ছে 54। তো এদের পর্যায় নাম্বার আয়রনের ক্ষেত্রে পেলাম 4, কপারের ক্ষেত্রে 4, আয়রনের ক্ষেত্রে 4 এবং জ্যাননের ক্ষেত্রে আমরা পেলাম পর্যায় নাম্বার 5। আমরা শুধুমাত্র আয়রন নিয়ে কথা বলবো গ্রুপ নির্ণয় করার সময়, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের সময় এটা করব, আর গ্রুপ নির্ণয়ের সময় আমরা চার্জ নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? গ্রুপ নির্ণয় করার সময় কপারের যে গ্রুপ সংখ্যা সেটা আমরা পেলাম 11। ওকে, 11। আয়রন যেটা সেটা আমরা পেলাম 8 এবং জ্যানন যেটা সেটার পেলাম আমরা 18। তাহলে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে? তো এই ছিল এখনকার ক্লাস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো বইয়ে সুন্দরভাবে এগুলো লিখে দেওয়া আছে, আমি বেসিক আলোচনা করছি। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে যে কোনো যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনারা পারবেন বিষয়গুলো। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।